ঘরে বউ থাকতে জামাই প্রতি তলায়ে আসে বেশ্যাদের কাছে নিজের চাহিদা মেটাতে। এটা তো ঠিক না। গ্যাংস্টার রেহান তালুকদার, এখন তো আবার আপনি এমপি, আপনার সঙ্গে কি এসব যায়? তাচ্ছল্যর সাথে খোঁচা দিয়ে ঠোঁট বাঁকিয়ে বীর কথাটা বলে। রিহানের দিকে তাকিয়ে থাকতে থাকতে পাশে রাখা একটা সোফায় বসে যায় সে। মনোযোগ সহকারে রিহান প্রতিটি কথা শোনে। বীরের কটক করা বলা কথা, রাগ হওয়ার কথা থাকলেও রাগ হয় না, কারণ একটু পরেই নিজেই বুঝবে রিহান তালুকদার এখানে কেন এসেছে। তবু নিজেকে আটকাতে না পেরে ছোট করে জবাব দেয়, এই রিহান তালুকদারের পাপই খারাপ যাই হোক, তবে আজ পর্যন্ত হাজারো পাপে জর্জরিত এই আমিটা শুধু ওই একটা মেয়ে ছাড়া আর কোনো মেয়ের দিকে খারাপ চোখে তাকাইনি। সতীত্বহরণ করা তো দূরের কথা, প্রতি তালয়ে বুঝি বেশ্যাদের সঙ্গে লুকোচুরি খেলতে এসেছে রিহান তালুকদার। আমি তো সেটাই খেলতে এসেছি। তুই চাইলে অন্য খেলা খেলতে পারিস বেশ্যাদের সঙ্গে। ঠোঁট কামড়ে রিহান কথাটা বলে। বীরের রাগ হয়। একবার বেশ্যাটার দিকে চোখ তুলে দেখে জবাব দেয়, নট ইন্টারেস্টেড। ইন্টারেস্টেডই হবি কীভাবে? সব ইন্টারেস্ট তো অন্যের বইয়ের প্রতি। দাঁত চেপে বিড়বিড় করে রিহান কথাটা বলে। তালুকদার বাড়ির বেডে মরার মতো শুয়ে আছে তেজু, চোখ দুটো খোলা, সেখান দিয়ে বেহায়া অশ্রু অনবরত গড়িয়ে পড়ছে। সে চায় না কাঁদতে, তবু নিজেকে কন্ট্রোল করতে পারছে না। শরীরে শুধু একটা পেটিকোট আর ব্লাউজ। শাড়িটা ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। রিহানের 120টা থাপ্পড়ে প্রায় আধমরা হয়ে গেছে। অদ্ভুত ব্যাপার, এত মার খেয়েও অজ্ঞান হয়নি। তবে থাপ্পড়ের পর রিহানের সেই জ্বর জবরদস্তিতে শরীরটা একেবারে নেতিয়ে গেছে। ঠোঁটে জমাট বাঁধা রক্ত শুকিয়ে গেছে। ঠিক সময়ে অজ্ঞান হওয়ার নাটকটা না করলে আজ রিহানের হাত থেকে নিজের সতীত্ব রক্ষা করতে পেত না। কান্না করতে করতে চোখ মুখ লাল হয়ে গেছে। মুখে আঙুলের দাগ ছাড়া আর কিছু দেখা যায় না। বোঝে না এ জীবন থেকে স্বামী নামক আশ্রমটা কবে কখন বিদায় হবে। মনে মনে বলে, খুব শীঘ্রই নিজেই এর বিদায় ঘটাবে। এমন সময় কারো আসার শব্দ শোনা যায়। তড়িঘড়ি করে উঠতে গিয়ে মাথা ঘুরে ওঠে। শরীরে ভীষণ শক্তির অভাব। এত থাপ্পড় কেই বা সহ্য করতে পারে? চোখ তুলে দরজার দিকে তাকিয়ে দেখে লক ভাঙা। চোখ ছলছল করে ওঠে। আস্তে ও ধীরে উঠে ফ্লোরের থেকে শাড়িটা নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। ওয়াশরুমে এসে সেখানে লুকিয়ে রাখা নিজের ফোনটা নেয়। খুব সতর্কতার সঙ্গে একজনকে কল দেয়। আরছি আমি। ওপাশ থেকে কী বলেছে শোনা গেল না। কল কেটে আয়নায় নিজের দিকে তাকায়। ঠোঁটের রক্ত শুকিয়ে গেছে। এলোমেলো চুল, সব মিলিয়ে এক বিধ্বস্ত প্রতিচ্ছবি। তাও এই সব কণ্ঠের মাঝেই আয়নায় তাকিয়ে এক চিলতে হাসি দেয়। এই মুহূর্তে দেখলে কেউ পাগল বলতো। এই হাসি নিজের ছোট্ট একটা জয়ের গালে হাত ঘষে শুকিয়ে যাওয়া রক্তটা তুলে নেয়। প্রতি তালই, আমি তো লুকোচুরি খেলতে আসলাম, তুই কী জন্য এখানে আসলি? আমিও লুকোচুরি খেলতে খেলতে এখানে চলে আসলাম। এবার রিহান সরাসরি বীরের দিকে তাকায়। হঠাৎ পিঠের মাঝখানে কারো হাতের সোয়াব টের পায়। দুম করে পিছনে ফিরতেই দেখে প্রতি তলাইয়ের সেই বেশা শরীরে কাপড়ের ঠিক নেই। এই কামরায় আজ 6 জন এসেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। উল্টো ভয়ে নিজেরাই চলে গেছে। এবারও তাই হওয়ার কথা, কিন্তু এর একটু বেশি সাহস। শরীরে হাত দেওয়ার ভীষণ রাগ হয় রিহানের। এর আগের গুলো কেউ ছুঁয়ে দেখেনি, দৃষ্টি দেখেই চলে গেছে। পাশের টেবিলে পড়ে থাকা বন্দুক দেখে এমনিতেই তাদের সাহস ঘুরিয়ে গিয়েছিল, কিন্তু এবার সহ্যের সীমা ছাড়িয়ে যায়। চোখের পলক ফেলবার আগেই পাশ থেকে বন্দুক তুলে যে হাতে স্পর্শ করেছে সেই হাতেই গুলি করে দেয়। গুলি চললেও শব্দ হয় না। ভিড় ঠোঁট বাঁকিয়ে তাকিয়ে থাকে। এটাই হওয়ার কথা ছিল। ভয়ে মেয়েটা সেই হাত ধরে বেরিয়ে যায়। যেতে যেতে দেখা যায় দুজন শ্যুট
পরা লোক ঢুকছে, হাতে সুটকেস। সেটা দেখে রিহান নিজের সুটকেসটাও বের করে। হ্যালো মিস্টার রিহান তালুকদার। হাই হ্যালো করার সময় নেই। জিনিস নিয়ে এসেছো? আমরা তো নিয়ে এসেছি। নিজেরটা নিয়ে এসেছেন এমন কথায় রিহান বিরক্ত হয়। ওরা কি আজকে জানে? তোদের কি মনে হয় আমি এখানে তালি বাজাতে এসেছি? দেখি জিনিস দে বলে হাত বাড়ায়। ডিলাররা নির্ভয়ে সুটকেস এগিয়ে দেয়, যেটাতে শুধু একটা কাগজ ছাড়া কিছুই নেই। মনে আছে তো? অ্যাডভান্স কত আর দিতে হবে কত? ইয়েস মিস্টার রিহান, আমরা আমাদের জিনিস পেয়ে গেলে বাকিটাও পেয়ে যাবেন। ওকে, এখন যাও। রিহানের কথায় লোকগুলো চলে যায়। ভেতরে এগ্রিমেন্ট পেপার পড়ার প্রয়োজন বোধ করে না তারা, কারণ আজ নয়, অনেক বছর ধরে তারা রিহানকে চেনে। এটা কিসের ডিল ছিল? ফর্মুলা। আর তুই ডিল করার জন্য এমন জায়গায় কেন বেছে নিলি? এখন তো ঝুঁকি বেশি। ইটস নান অফ ইয়োর বিজনেস। বীর রইল ঝুঁকির কথা। ইউ নো হোয়াট ঝুঁকি? বিপদ। এসব সারা রিহানের মজা আসে না। কথাটা বলেই রিহান পতিতালয় থেকে বেরিয়ে আসে। পেছনে ভিড়, মাথা ঘুরছে তার। ওই দিন মাত্র একটা ফর্মুলা বিক্রি করেছে, এর মাঝে আরেকটা অসম্ভব। তাহলে এটা কিসের ডিল ছিল? ভাবতে ভাবতে সেও বেরিয়ে আসে বাড়িতে। কাশফিয়া চৌধুরী তেজুর রুমে ঢুকতেই অবাক হয়। কেমন এলোমেলো লাগছে। দরজার লক ভাঙা, দেখে বুঝে কিছু একটা হয়েছে। তেজু দাদুভাই, তুই ঠিক আছিস? কোথায় তুই? ওয়াশরুমে। ঠিক আছি আমি। নিজেকে সামলে তেজু জবাব দেয়। কাশফিয়া চৌধুরীর কণ্ঠ শুনে বোঝে কিছু একটা হয়েছে, তবুও ঘাটায় না। আস্তে ধীরে জিজ্ঞেস করবে, খাবি না তুই? কী করছিলি এতক্ষণ? দরজার লক ভাঙলো কিভাবে? তোমার নাতি ভেঙেছে দাদু। আমার খিদে নেই, প্লিজ আমাকে ডিস্টার্ব করো না। কাশফিয়া চৌধুরী বুঝে কিছু একটা হয়েছে ভেবেই তেজুকে একা ছেড়ে বেরিয়ে যায়। একটু একা থাকুক। দাদু চলে যেতেই তেজু শাড়িটা কোনো মতে পেঁচিয়ে বাইরে আসে। দরজাটা এমনিতেই বন্ধ করে দেয়। এত নীরবতার মাঝে মোবাইলটা বেজে ওঠে। বেড থেকে মোবাইল হাতে নেয়। 3টা ভিডিও সেন্ড করেছে। আবারও সেই নাম্বার থেকে একটা ভিডিও চালু করতে বিস্ময়ে চোখ দুটো বড় হয়ে যায়। না চাইতেও শরীরে কাঁপে। অবশ্যই রিহানের কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায় না। কাপা হাতে বাকি দুটো ভিডিও দেখে, কে এই মেয়েগুলো? এক একবার আলাদা আলাদা মেয়ে, গার্লফ্রেন্ড, বউ, নাকি লক্ষ্মিতা? কেউ এতটা ঘনিষ্ঠ আর ভাবতে পারে না কে তাকে এসব পাঠাচ্ছে। সেদিনের বীর ভাই আর রিহানের ডিলের আসল ঠিকানাটাও এই নাম্বার থেকেই কেউ পাঠিয়েছিল। আজ আবার রিহানের এসব ভিডিও। চোখ বন্ধ করে জোরে এক নিঃশ্বাস নিয়ে নাম্বারটায় কল দেয়। প্রতিবারের মতো একই কথা, বন্ধ নাম্বারটি। তেজো নাম্বারটার দিকে তীক্ষ্ণ চোখে তাকায়। মোবাইলটা বেডের একপাশে রেখে শুয়ে পড়ে। আস্তে করে চোখ বন্ধ করে তেজো চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়তেই কিছুক্ষণ পর রিহান ঢুকে আস্তে চুপিসারে এগিয়ে এসে ফুলের যাওয়া ঠোঁটে শক্ত করে চুমু খায়। পরপর গাল থেকে মুখে, সারা মুখে এলো পাতারি চুমু খায়। ঠিক গুনগুনিয়ে 120টা, যেন সেই থাপ্পড়ের ব্যথা ভুলিয়ে আদরে পরিণত করার চেষ্টা। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। পাশে মোবাইলটা পড়ে থাকতে দেখে বালিশের কাছে রেখে দেয়। পর মুহূর্তেই তেজুর সঙ্গে ঘেঁষে কানের কাছে ফিসফিস করে বলে, তুই ঠিক তত পা সামনে এগোতে পারবি যত পা আমি চাইবো। আমার পারমিশন ছাড়া তোর পেছন বয় সামনে পা বাড়ানোর অসম্ভব বোকা বউ। রিহান চলে যেতেই বেশ কিছুক্ষণ পর আনালো এর শব্দে উঠে বসে তেজু। ওয়াশরুমে যেতে মুখটা কেমন সিপসিপে লাগে। আর কিছু না ভেবেই ভালো করে মুখটা ধুয়ে ফেলে। শাড়ি খুলে এদিকে ফেলে দেয়। ওয়াশরুম থেকে কাপড় চেঞ্জ করে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো করে পরখ করে। শরীরে একটা লং ডার্ক ব্লু ওভারকোট, যা হাঁটুর নিচ পর্যন্ত লম্বা। ভেতরে ডিপ
রেড রঙের নেক টপ, ডার্ক কালারের প্যান্ট। কিছু একটা কমতি লাগতেই আলমারি খুলে একটা কালো বেল্ট নিয়ে কোটের ওপর বেঁধে নেয়। লম্বা ডেউ খোলানো চুলগুলো উঁচু করে ঝুঁটি বেঁধে নেয়। সবশেষ বোট পরে বেলকনি দিয়ে বাগানে এসে দেওয়াল টপকে বেরিয়ে যায়। গেটের থেকে একটু দূরে যেতেই দেখে বাইক দাঁড় করানো। পাশে একটা ছেলে চোখের ইশারা করতেই ছেলেটা সরে যায়। তেজুও কোনো কিছু বলার পরোয়া না করে বাইক নিয়ে টান দেয়। চোখ বন্ধ করে মনের সুখে বাইক চালাচ্ছে তেজু। অনেক দিন পর এই সুযোগটা পেয়েছে। বেশ অনেকক্ষণ পর একটা জঙ্গলের ভেতর চলে আসে। বাইকটা এক পাশে দাঁড়িয়ে হাঁটা দেয়। 2 মিনিট হাঁটতেই দেখা যায় একটা লতা পাতা মোড়ানো বাড়ি। চারদিকে গা ছমছমে ভাব, তবে তেজুর শরীরে ভয়ের সিটে ফোঁটা নেই। খুশি মনে ভেতরে ঢুকতেই দেখে গার্ডরা যে যার যার পজিশনে দাঁড়িয়ে আছে। সব গার্ড মেয়ে। এই বাড়িতে আসলে তেজুর অদ্ভুত এক ভালো লাগা কাজ করে। যখন সে ভুল করে 2 বছর আগে এই জায়গায় চলে এসেছিল ভীষণ ভয় পেয়েছিল, কিন্তু আজ সেই জায়গাটা তার প্রিয়। কিন্তু অদ্ভুত মানুষের রুচি পাল্টাতে কোনো সময় লাগে না। বিড়বিড় করে কথাটা বলে ভিতরে ঢুকে জোরে এক নিঃশ্বাস নেয়। এটা বাড়ি কম, চিড়িয়াখানা বেশি। হাজারো পশু পাখি যা তেজু নিজে যত্ন সহকারে পালন করে। পাশ ফিরে মোড়ানো 2টা বক্স আস্তে করে গিয়ে সেগুলো খুলে সাথে সাথে বের হয়ে আসে 2টা সাপ। কেমন ফেনা তুলে তাকিয়ে আছে। তবে তেজুর ভয় নেই। পাশ থেকে দুধের বাটিটা সামনে এগিয়ে দিয়ে মাঠান যেই জায়গায় মণি থাকে সেখানে শুয়ে দেয়। মানুষ থেকে এই প্রাণীগুলো অনেক ভালো। সাপের বিষ ও ততটা বিষাক্ত না যতটা বিষাক্ত ওই মানুষগুলোর কথা বিড়বিড় করছে আর এইদিকে ওইদিকে তাকাচ্ছে। তেজুর কাণ্ডে একজন ব্যক্তি ছাড়া সবাই অবাক। গার্ডদেরও কাছে এইসব স্বাভাবিক, তারা অনেক বছর ধরে দেখেছে। এটা তো ঘর না, আস্ত একটা চিড়িয়াখানা। খরগোশ থেকে সিংহ পর্যন্ত আছে। সেই জায়গা থেকে উঠে সিংহগুলোর পাশে যায়, যারা কিনা তাকে দেখতেই কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে খাঁচার ভেতর। তেজু পাশে যায়, আস্তে করে হাত ঢুকিয়ে আদর করে দেয়। তোদের জন্য অনেক মজার খাবার আছে বলেই ভেতরে একটা রুমে চলে যায়। সেখানে একজনকে বেঁধে রাখা হয়েছে। স্যার, এইসব কি? ম্যামের এমন রূপ দেখে তো আমার শরীর কাঁপছে। আপনি ওনাকে কিভাবে সামলান? ভয়ে ভয়ে শামীম কথাটা বলতে রিহান বিরক্ত হয়। এ এখনও দেখেছে কি? সে নিজেই আস্ত এক বাঘিনী। এইসবে ওর ভয় পাওয়া বেমানান। তেজ কার মেয়ে ভুলে যাস না। রিহানের কথায় চুপ হয়ে যায় শামীম। ভুলে গেছিল এই মেয়ে কার অংশ। সাথে জামাইটাও পেয়েছে তেমন। জামাই পালন করে বাঘ, বউ পালন করে সিংহ। ভেবেই সামনে তাকাতেই অবাক হয়। টেনে হিঁচড়ে চেয়ারসহ নিয়ে আসছে ইমাদ সরকারকে, যে কিনা সম্পর্কে চাচা। তেজুর এমন রূপ দেখে ভয়ে ঘাম ছুটে যায়। তবে রিহান নির্বিকার। টানতে টানতে সিংহের খাঁচার কাছে নিয়ে আসে। এক ধাক্কা মেরে সামনে ফেলে দেয়। নিজেও একটা চেয়ার নিয়ে পাশে বসে পায়ের ওপর পা তুলে। চিনতে পারছো আমাকে? তেজু ঠিক চিনে ফেললেন। পরিচয়পত্র? তাহলে আমি পেছনে রয়ে গেলাম। কেন নিয়ে এসেছো এখানে? ফারাদার জানলে তোমার কি অবস্থা করবে ভাবতে পারছো? তেজুর কথা পুরোটা অপেক্ষা করে ইমাদ নিজের মতো বলে ওঠে, জান নিতে এসেছি। দিবি? কেন করেছিস সেই দিন এমন? সেই বাকি 3জন কে ছিল? কোন দিন? কার কথা বলছো? অবুঝের মতো প্রশ্ন করে ওঠে ইমাদ। রাগ হয় তেজুর। পাশ থেকে বন্দুক নিয়ে লক্ষ্য স্থির করে হাতের বাহুতে ছুটে দেয় গুলি। যন্ত্রণায় কাতরাচ্ছে ইমাদ সরকার। হাত পা বাঁধা থাকায় কিছু করতে পারে না। এমন ছটফটানি দেখে কষ্টও তো দূর, আনন্দ হয় তেজুর। আস্তে ধীরে হেঁটে চলে আসে একটা দেওয়ালের পাশে,
ঝুলিয়ে থাকা কাপড়টা সরাতেই একটা যুবকের প্রতিচ্ছবি দেখা যায়, যে কিনা খুব আয়েশ করে সোফায় বসে আছে। নিচে বড় বড় অক্ষরে লেখা মাফিয়া ডন রিক। আর একটা কাপড় উল্টাতে দেখে মাই প্লেস, নিচে ছোট্ট করে লেখা রিক। ছবিটা দেখে ইমার ডোক গিলে। নামটা দেখার পর বুঝতে অসুবিধা হয় না এটা কার। আশান্তনা ছিল। তেজু আস্তে ধীরে কাছে আসে। সেই রাত 12 বছর আগের রাত, 1996 আগস্ট 6 তারিখ। ঝুম বৃষ্টির মাঝে নিজেকে রক্ষা করার জন্য সেই আত্মচিৎকার কিছু কি মনে পড়ে? তারিখটা শুনতে ইমাদের শরীরে অস্বাভাবিক ভাবে কাঁপে। তবে কি সেই দিন চলে আসলো? কিন্তু কি করে সেই ঘটনা তো কাকপক্ষ জানে না। না আর সামলাতে পারে না, কাঁপতে কাঁপতে চেয়ার সহ উল্টে পড়ে। তেজু তাকায়, তবে ধরে ওঠায় না। সেই অবস্থায় জিজ্ঞেস করে, মনে পড়েছে কিছু? না, আমার কিছু মনে নেই, আমি কিছু জানি না, ছটফট করে জবাব দেয় ইমাদ। তেজু হেসে উঠে সশব্দে, হাসতে হাসতে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। পর মুহূর্তেই হুঙ্কার দিয়ে বলে, পড়বে, সব মনে পড়বে, সেই ব্যবস্থাই করব। তুই মনে করতে করতে তোর ভাইকেও নিয়ে আসি, দুজন না হয় একসাথে মনে করবি। কথাটা শেষ করে দুইজন গার্ডকে ডাকে। এর একটা হাত কেটে রোকিয়ার শিবুকে দিবে। ডান হাত কাটবা, হাতের টুট আছে কেটে। এখন না সকালের নাস্তা হিসেবে দিবে। আর হ্যাঁ, 3 বেলা খাবারের বদলে 3 বেলা নিয়ম করে ইলেকট্রিক শক দিবে, যতক্ষণ না সব মনে পড়ছে। কথাটা বলে রকি চিকুকে সিংহ আদর করে বেরিয়ে আসে। বাইরে আসতেই দেখে সুইমিং পুলে গড়াগড়ি খাচ্ছে 2টা কুমির। এই 2টা ছাড়া এই বাড়ির সব কিছু তেজু নিয়ন্ত্রণ করতে পারে। যদি সে 2 বছর আগে এই বাড়ি না আসতো, জানতই না এত কিছু। যাকে সে এত নিষ্পাপ ভেবেছিল, সে এত নিষ্পাপ ছিল না। তাই বলে তাকে তো কেউ খুন করতে পারে না। তেজু ভালো করে জানে এটা স্বাভাবিক মৃত্যু ছিল না। হ্যাঁ, মানুষটা খারাপ ছিল, কিন্তু তাকে তো ভালো পথে নিয়ে আসা যেত, যেমনটা সে এখন চেষ্টা করছে। আস্তে ধীরে সুইমিং পুলের কাছে যেতেই অবুঝ প্রাণী 2টা তাকিয়ে থাকে। তেজু জানে এই 2টা কোনোদিন তার নিয়ন্ত্রণে আসবে না। তারা রিক তালুকদারের নিয়ন্ত্রণে ছিল, সারা জীবন তার নিয়ন্ত্রণে থাকবে। বুঝতে অসুবিধা হয় না। সেই সময় বাবার বলা গল্পগুলো কোনো রূপকথার গল্প ছিল না, তার জীবনের গল্প ছিল। স্যার, আমরা এখানে কেন এসেছি? প্লিজ যাই না আমরা। আপনার যদি ম্যামের এমন রূপ দেখতে ইচ্ছা হয় ঘরে বসে দেখিয়েন। আমি না হয় এখন ঘরে যাই। ভীষণ ওয়াশরুম পেয়েছে, যেতে পারিস, তবে একটা প্রশ্নের উত্তর দে। যদি সঠিক বলতে পারিস তাহলে যেতে পারবি। পারবো স্যার, বলুন। এই পর্যন্ত তেজ মানে তোর ম্যাডাম কয়টা খুন করেছে? সিম্পল একটাও না। বলেই দাঁত বের করে হেসে যেতে নিলেই রিহান রাগী চোখে তাকায়, হাত ধরে আটকে রাখে গাছের সাথে। আজ সারা রাত এখানে থাকবি, একটুও নড়াচড়া করবি না এই জায়গা থেকে। যদি কথার খেলাপ হয়, কালকে রাস্তার ওই 2 টাকার ল্যাম্পো পোস্টের সাথে ঝুলে থাকবি রোদের ভেতর। কালকে সারাদিন সুযোগ ছিল, হারিয়ে ফেললি। নো মোর ওয়ার্ড বলে গটগট পায়ে হেঁটে রিহান চলে যেতে নিলেই আবার ফিরে আসে। শামীমের মুখোমুখি হয়ে একবার ইমাদকে দেখে। তেজুর দিকে চোখ ফিরিয়ে খুব আফসোসের সাথে বলে, আফসোস আমার বেয়াদব বউটাকে এখনও কিভাবে মানুষের পেট থেকে কথা বাহির করতে হয় এটা শেখাতে পারলাম না। সে এইগুলো তো 2 টাকার লজ্জা শরমের ব্যাপার। সে পার। মানুষ শুনলে হাসবে আমাকে নিয়ে। গ্যাংস্টার রিহান তালুকদারের বউ কিনা মানুষের পেট থেকে কথা বের করতে পারে না। রিহান আফসোসের সাথে কথাটা শেষ করে আর দাঁড়ায় না। অসহায় চোখে শামীম তাকিয়ে থাকে এই মানুষটাকে। আজও সে বুঝতে পারল না কি সুন্দর নিজে হেঁটে চলে আসছে। দীর্ঘশ্বাস ফেলে দাঁড়িয়ে থাকে। এইবার সকালের অপেক্ষা। তেজু বাড়ি থেকে বের হয়ে কিছুক্ষণ বাইকে
চালাতে দেখে পাশে আর একটা বাইক সমানে সমানে আসছে। ব্রুকুসকে তাকাতেই চিনতে অসুবিধা হয় না। এত রাতে এখানে কি করছিস তেজ? সামনে তাকিয়েই খুব সিরিয়াস গলায় প্রশ্নটা করে রিহান। তেজুর জবাব দিতে ইচ্ছে করে না, কিন্তু সে ভালো করেই জানে জবাব না দিলে রিহান তালুকদার দ্বিতীয়বার প্রশ্ন করবে না, বরং জেদের বশে এমন কিছু করবে যে অ্যাক্সিডেন্ট নিশ্চিত। নিজেরটা না হলেও তেজুরটা করাবে। দাঁত চেপে উত্তর দেয়, পিকনিক করতে এসেছি। কই, আশেপাশে তো কোনো সঙ্গী দেখছি না। অর্ধেক জীবন নিঃসঙ্গ থাকা মানুষ থেকে হঠাৎ সঙ্গী খুঁজলে পাবেন কোথায়? বোকা। রিহান বুঝে যায় মেয়েটা ঠিকই কথার তালে তাকে খোঁচা দিচ্ছে। নিজেকে সামলে আবার বলে, তোর কি মন খারাপ? এই যে এত থাপ্পড় খেলি, অবশ্যই নিজের দোষে। আগেই সতর্ক করেছিলাম, তেজুর কখনো মন খারাপ হয় না। সে নিজেকে সামলাতে জানে, আর এমনিতেও মন খারাপের কোনো কারণ নেই। রিহান অবিশ্বাসের সুরে বলে, এতগুলো থাপ্পড় খেলি তাও মন খারাপ হচ্ছে না? তার ওপর রাতে বাইক চালাচ্ছিস, উঠে দাঁড়ানোর শক্তি বেশ দেখছি। এটা আমার শক্তি না, আমি অভ্যস্ত। নিচু গলায় কথাগুলো বলতে বলতে দুজন সমানে সমানে বাইক চালিয়ে যায়। যে কেউ এক নজরে বলবে ওরা কাপল। বাইক, হেলমেট দুটো একদম মিল মিল, এক চুল আমিল নেই। ব্যাপারটা তেজু খেয়াল করলেও প্রশ্ন করার ইচ্ছে নেই। তেজু শেষ কথায় রিহানের কাছে স্পষ্ট, এসব তার কাছে নতুন না। তবে কি মা? প্রশ্নটা করতে চেয়েও করে না, ভুলে যেতে চায়। ভুলেই যাক। তেজুর দিকে তাকিয়ে গর্ব হয় রিহানের। এমনটাই তো সে চেয়েছিল। চল রেস করি। নট ইন্টারেস্টেড। এই কথাটা শুনতেই রিহানের রাগ তরতর করে উঠে যায়। মনে হয় যেন এটা তেজুর ভাষা না, বীরের ভাষা। রাগে চিৎকার করে ওঠে, আই সেড স্টপ তেজ। হঠাৎ এমন চিৎকারে থতমত খেয়ে যায় তেজু। তাড়াতাড়ি বাইক থামায়। দেখে রিহান আগেই থামিয়ে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। কি হয়েছে? রেস করবি? তাও এখন আমার সাথে? আর একদম ওই ঠোঁট দিয়ে আর একজনের বলা বুলি ওড়াবি না। ঠোঁট একদম গোড়া থেকে কেটে দেব যদি রেস না করি। হাত আড়াআড়ি করে চোখ ছোট করে একদম রিহানের ভঙ্গিতে প্রশ্ন করে তেজু। শেষের কথাগুলো বুঝতে পারিনি। কার বুলি ওড়ালো সে? না বোঝায় আর প্রশ্ন করে না। রিহান কি বলবে বুঝে উঠতে পারে না। হঠাৎ নিজের বন্দুক বের করে মাথায় ঠেকায়, যদি না করিস আমি নিজেকে গুলি করব। আমাকে দেন, আমি গুলি করি। আপনার আর কষ্ট করতে হবে না। কয়টা করব বলুন? আমার নিশানায় কোনো সন্দেহ নেই, একটা দিয়েই ওপরে পাঠাতে পারবো। ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে থাকে রিহান। এটাই কি তার নারী? আফসোসের সাথে বলে, আমার বি লাইন, আমাকে মেয়েও। বেয়াদব বি লাইন বলেই দাঁত মুখ খিঁচিয়ে তেজুর দিকে এগোতে গেলে তেজু থামিয়ে দেয়। আপাতত রাস্তায় কোনো কোপাকুপি সে চায় না। রেস করব, তবে জিতলে একটা প্রশ্ন করব, সত্যি বলতে হবে। কি প্রশ্ন? রেসে পর জানতে পারবেন। এই বলে তেজু বাইক স্টার্ট দেয়। রিহানও উঠে বসে, তেজুর দিকে তাকায়। আজ মনে প্রাণে বিশ্বাস করে সঙ্গদোষে লোহা ভাসে। কিছুক্ষণ আগেও বীরের মতো শেষ রামি করছিল, অথচ এখন চুপ। যেটা করতে পারবে না সেটাতেই অটল থাকতে চায়। পর মুহূর্তে ঠিকই করতে হয়। কাউন্ট আমি করব না আপনি? অ্যাজ ইয়োর উইশ। ওকে, আমি করি। এই বলে তেজু কাউন্ট করে। রেডি, স্টার্ট, গো। গো বলতেই দুজন ঝড়ের গতিতে বাইক ছাড়ে। রাতের কারণে কোনো জ্যাম নেই। মাঝে মধ্যে দু একটা ট্রাক চোখে পড়ে। বাতাস ছিঁড়ে দুটো বাইক ছুটে চলে। কেউ কারো থেকে কম না। সর্বোচ্চ চেষ্টা কে কাকে হারাতে পারে। চুল লম্বা হওয়ার হেলমেটের বাইরে চুল আসে বুজুটিটা, সেটা বাতাসের জন্য
অবাধ্যভাবে উড়াউড়ি করছে। অনেকক্ষণ পর কাঙ্ক্ষিত জায়গায় কাছাকাছি পৌঁছাতে রিহান তাকায় তেজুর দিকে। তার বেয়াদব বউটার চোখ ছলছল করছে খুশিতে। এই খুশিটা কি সে মাটি হতে দিতে পারে? খুব সূক্ষ্মভাবে নিজে একটু পিছনে সরে গিয়ে তেজুকে জিতিয়ে দেয়। বাড়ির একটু দূরে গাছতলায় ঠিক জায়গায় তেজু বাইক থামিয়ে নামে। ইউ আর উইনার চিল্লিয়ে রিহান কথাটা বলে। তবে তেজুর কোনো অনুভূতি নেই। একটা কথা আছে জানেন, যে তোমার খুশির জন্য হার মেনে নেয় তার কাছে তুমি কখনোই জিততে পারবে না। কথাটা বলে এক সেকেন্ডও না দাঁড়িয়ে তেজু বাড়ির ভেতর চলে যায়। সে দেখেছে কিভাবে রিহান তাকে জিতিয়ে দিয়েছে। মানতে পারে না এটা দয়া করেছে তাকে। রাগে দুঃখে চোখ ফেটে পানি পড়ে। বিড়বিড় করতে করতে মেন গেট দিয়ে ঢুকে যায়। পিছনে দাঁড়িয়ে থাকে রিয়ান। নিজের মনে বলে, একটু না অনেক বেশি চালাক চতুর হয়ে গেছে আমার বেয়াদব বউ বলে নিজেও হাঁটা দেয়। বাড়ির ভেতর ঢুকে দেখে কেউ নেই, থাকার কথাও না। সময় ঘুমিয়ে আসে। তেজু উপরে উঠতে উঠতে একবার কিচেনের দিকে তাকায়। না, আজ নেই। সেই দিন ছিল। কিছু একটা মনে পড়ায় বড় মার ঘরে যায়। লাইট অন, দরজা খোলা। কৌতূহল সামলাতে না পেরে দরজা হালকা খুলে দেখে ভেতরে বড় মা শোয়ার প্রস্তুতি নিচ্ছে। বড় আব্বু নেই। এইসব দেখে তেজুর সন্দেহ প্রবল হয়। সেদিনের মতো আজও কি ভাবনাটা মাথায় আসে। সব দেখে নিঃশব্দে নিজের ঘরে ফেরে। নক করতে গিয়ে পারে না। আস্তে ধীরে বেলকনিতে গিয়ে দাঁড়ায়, দৃষ্টি নিবদ্ধ করে বাগানের সেই 3 কবরের দিকে, যেখানে মানুষ দুটো কবর দেখে আর সে দেখে 3টা। ভাবতে ভাবতে টুপ করে গড়িয়ে পড়ে চোখের জল। গল্প তেজু, দ্বিতীয় পরিচ্ছেদ। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক করবেন, তাহলেই গল্প দেওয়া হবে। ধন্যবাদ।